নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ প্রথম ঘটনা পাঠিয়েছেন অঞ্জন দাস। লিখছেন, রেসপেক্টেড সহেলি ম্যাডাম, এই ইমেলের প্রথমেই আপনাকে এবং আপনার চ্যানেলের সকল শ্রোতাদেরকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানালাম এবং বয়স্ক শ্রোতাদের বিজয়ার প্রণাম। আশা করি আপনার পুজো ভালো কেটেছে। আজ ভূত চতুর্দশীর উপলক্ষে একটি ঘটনা আপনার মাধ্যমে সবার সাথে ভাগ করতে চাই। ঘটনাটি আমি একজন ডাক্তার কাকুর কাছ থেকে শুনেছিলাম, যিনি দিল্লিতেই একটি হসপিটালের সঙ্গে অ্যাটাচ ছিলেন। ঘটনাটা ওনার বাবার সাথে ঘটেছিল এবং উনি কলকাতার একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজের হসপিটালে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাটাচ ছিলেন। ঘটনাটি এই রকম, তখন আমাদের দেশ সবে স্বাধীন হয়েছে এবং সেটা ছিল নভেম্বর মাস, নভেম্বরের মাঝামাঝি বলা যেতে পারে। রাত তখন 8টা। ডাক্তারবাবুর কাছে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট নিজে ফোন করেছিলেন। বললেন যে নর্থ কলকাতায় একটি বনিদি বাড়ির টিইউডি মিনস আনন্যাচারাল ডেথ কেস হয়েছে। পুলিশের কাছে ফোন এসেছে এবং পুলিশ অফিসার সেখানে পৌঁছে ক্রাইম সিন ইনভেস্টিগেট করে তারপর বডির সুরতাল করে নিয়ে বডিটাকে মর্গে পৌঁছে দিয়েছে। ডাক্তারবাবু যেন একটু তাড়াতাড়ি গিয়ে পোস্টমর্টেম করেন এবং রিপোর্টটা সুপারিনটেন্ডেন্টের অফিসে ডিপোজিট করেন। এখানে জানিয়ে রাখি, কিছু টেকনিক্যাল ওয়ার্ড আমি ইউজ করছি, সেগুলি লিগ্যাল ফিল্ডে ক্রাইম ইনভেস্টিগেশনে করার জন্য ব্যবহার করা হয়। যেমন সুরতাল মিন্স পুলিশ অফিসার ক্রাইম সিনে গিয়ে সেখানকার সিচুয়েশন দেখে, অথবা সেখানে কোনো বডি পড়ে থাকলে সেই বডিটার চার্জুনি নেবেন, সেটির কি পজিশন ছিল সমস্ত কিছু দেখে একটা রিপোর্ট তৈরি করবেন। সেটিকে সুরতাল বলে। যাই হোক, ফোন কল পাওয়ার পর সেই ডাক্তারবাবু হসপিটালে আসলেন এবং দেখলেন যে পুলিশ প্রায় 1 ঘন্টা আগে বডিটা দিয়ে গেছে। হসপিটাল মর্গে যে ডোম ওনাকে অ্যাসিস্ট করত তার নাম ছিল মহেন্দ্র। ডাক্তারবাবু ঠিক করলেন যে ওই রাতে পোস্টমর্টেম ফিনিশ করেই রাখবেন, কারণ যে বাড়ির থেকে বডিটা আনা হয়েছিল তারা নর্থ কলকাতার খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি। তারা সকাল সকাল এসে বডিটা নিয়ে যাবে, সেইভাবেই পুলিশকে বলে রেখেছে। মেডিকেল সুপারিনটেন্ডেন্টকেও বলা আছে। ডাক্তারবাবুর ওপর একটা প্রেশার কাজ করছিল তাড়াতাড়ি পোস্টমর্টেম করে কমপ্লিট করার জন্য। উনি দেখলেন যে বডিটা একটি 35 থেকে 40 বছরের মধ্যে একজন ভদ্রমহিলার। দেখে বোঝা যাচ্ছে উনি কোনো বনিদি পরিবারের বউ। যাই হোক, ডাক্তারবাবু খুব যত্ন করে পোস্টমর্টেম করলেন এবং মহেন্দ্র খুব সুন্দর করে ওনাকে অ্যাসিস্ট করেছিল। এরপর সব প্রসিডিওর কমপ্লিট করার পর উনি সুপারিনটেন্ডেন্টের কাছে রিপোর্টটা ডিপোজিট করেন এবং যখন বেরোলেন রাত প্রায় 12টা। হসপিটালের বাইরে এসে ডাক্তারবাবু লাকিলি একটি ট্যাক্সি পেয়ে যান, কিন্তু ওনার ট্যাক্সি সবে মাত্র কলেজ স্ট্রিট ক্রস করছে তখনই উনি খেয়াল করলেন যে ওনার রিস্ট ওয়াচটা উনি ফেলে এসেছেন ওই মর্গের ঘরে। উনি তাড়াতাড়ি ট্যাক্সি ঘুরিয়ে ওখানে রিটার্ন করলেন, কিন্তু এসে দেখলেন মহেন্দ্র অলরেডি ঘরের আলো নিভিয়ে চাবি টাবি দিয়ে চলে গেছে। এমত অবস্থায় অপেক্ষা করবেন কিনা ভাবছেন, তখন হঠাৎ উনি দেখলেন যে একজন নারী মূর্তি অন্ধকার মর্গের করিডোর দিয়ে ওনার দিকে এগিয়ে আসছে। এসে বলছেন, ডাক্তারবাবু আপনি কি আপনার ঘড়িটা নিতে এসেছেন? ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ, সেটাই নিতে এসেছেন, কিন্তু মর্গে তালা মারা। আচ্ছা, এবং মহেন্দ্রর কোয়ার্টারেও আলো জ্বলছে না, তাহলে কি করবেন? উনি খুব চিন্তায় পড়ে গেছেন। এই কথা শুনে সেই নারী মূর্তি বলে উঠল, ডাক্তারবাবু কোনো চিন্তা করবেন না, মর্গের ঘরে উনি জানেন কোথায় আছে, এনে দেবেন। যেমন বলা তেমন কাজ। মহিলাটি ঘরের ভেতরে চলে গেল এবং ডাক্তারবাবু বাইরে দাঁড়িয়ে স্পষ্ট শুনছেন যে টেবিলের ড্রয়ার টানার আওয়াজ হচ্ছে। তারপর সেই নারী মূর্তি মর্গের কোলাপসেবল গেটের ভেতর থেকে হাত বাড়িয়ে, তার হাত খুব ফর্সা, ঘড়িটা ডাক্তারবাবুকে দিয়ে দিলেন। উনি ঘড়িটা হাত থেকে নিয়ে নারী মূর্তিকে বললেন, আপনি আমরা বড্ড উপকার করলেন ম্যাডাম, আর মহেন্দ্রকে এই ব্যাপারটা একটু বলে দেবেন। তার উত্তরে মহিলা বললেন, মহেন্দ্র যখন কাল ডিউটিতে আসবে তখন আমি সেখানে থাকবো না, ডাক্তারবাবু যদি একটু নিজে বলে দেন ভালো হয়। যাই হোক, একটি কথা বলা খুব
আপনাদের মতো মানুষদের আছেন বলে আমরা কৃতজ্ঞ। আপনারা রুগীদের যেভাবে সেবা করেন, সত্যি এটা অনেক বড় বিষয়। ডাক্তারবাবু আরও একটি ব্যাপার খেয়াল করলেন যে নারী মূর্তিটি নাকে নাকে গলায় কথা বলছে, কিন্তু খুব মার্জিত। কথাবার্তার মধ্যেই তার একটা সম্ভ্রান্ত ছাপ স্পষ্ট। এর পরের দিন উনি একটু দেরি করে হসপিটালে আসলেন এবং দেখলেন মহেন্দ্র মর্গের তালা খুলে টেবিল পরিষ্কার করছে। কিছুক্ষণ পর উনি মহেন্দ্রকে বললেন, কাল তার বউ ওনার একটা বড় উপকার করেছে, ঘড়িটা ফেরত দিয়ে গেছে, এবং পুরো ঘটনাটা বললেন। সব শুনে মহেন্দ্র অবাক, বলে যে বউ 4 দিন আগে শালার বিয়ে উপলক্ষে বাপের বাড়ি বড়নগর চলে গেছে। মহেন্দ্র নিজে গতকাল রাত্রে ডিউটি শেষ করে মর্গে তালা দিয়ে সেখানে চলে গেছিল শালার বিয়ে অ্যাটেন্ড করতে। মর্গের ভেতর অন্য সময় যারা করিডোরের মধ্যে বেঞ্চগুলোর ওপর শুয়ে থাকে তারাও কাল ছিল না। তাহলে ডাক্তারবাবু কার সঙ্গে কথা বললেন, আর কেই বা ওনার ঘড়ি ফেরত দিল? যাই হোক, এর উত্তর ডাক্তারবাবুর কাছে ছিল না, কিন্তু এরপর থেকে উনি একটা নতুন সমস্যার মধ্যে পড়লেন। সেটা হলো যে উনি লক্ষ্য করলেন সন্ধ্যের সময় 6:10 হলেই ঘড়িটা বন্ধ হয়ে যেত, আর সারা রাত সেটি আর চলতো না। কিন্তু সকাল হলে আবার ঘড়িটা অটোমেটিক চলতে শুরু করত। সন্ধ্যেবেলা আবার একই অবস্থা। উনি কলকাতার বড় বড় ঘড়ির দোকানে রিপেয়ার করার জন্য দেখিয়েছেন, কিন্তু ঠিক করা আর সম্ভব হয়নি। ওনার মৃত্যুর পর ওই ঘড়িটা চিরতরে বন্ধ হয়ে গেছিল, আর কোনোদিন সেটা চলেনি। ডাক্তারবাবু পরে ইনভেস্টিগেটিং পুলিশ অফিসারের কাছ থেকে শুনেছিলেন প্রবাবলি ওই সময়টাই ভদ্রমহিলা সুইসাইড করেছিলেন, এবং রিপোর্টে ওই টাইমটাই মেনশন আছে 6:10। খুব আশ্চর্যজনক একটা সমাপতন। এই ছিল আমার একটি সত্যি ঘটনা, আপনার চ্যানেলের মাধ্যমে শ্রোতাদের সাথে ভাগ করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার চ্যানেলে শ্রী বুদ্ধি কামনা করি। আপনিও আপনার পরিবার খুব ভালো থাকুক। কুমার বাবু ফ্রম নিউ দিল্লি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক দিন বাদে ঘটনা পাঠালেন, কিন্তু আপনার প্রথম ঘটনার মতো এই ঘটনাটিও অত্যন্ত লোমহর্ষক ছিল। আমার তো খুব ভালো লেগেছে, বাকিরা শ্রোতা বন্ধুরা বলবেন। আজকে আমাদের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন সায়ন্তন গাঙ্গুলি। লিখছেন, নমস্কার, আমি সায়ন্তন গাঙ্গুলি। অলৌকিক জোনে ফিরে এলাম আরও একবার, আরও নতুন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা নেই। প্রথমে যে ঘটনাটা লিখেছিলাম তাতে অনেকের থেকেই বেশ পজিটিভ রিয়াকশান পেয়েছি, তাই আরও একটা ঘটনা শোনার জন্য প্রস্তুত হলাম। এবার সরাসরি চলে যাওয়া যাক ঘটনায়। আজকে যে ঘটনাটা শোনাবো সেটা আমি আমার অন্য একটি বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা আসলে ওর দিদির একটা বন্ধু ওকে শুনিয়েছিল। ঘটনা যে সময় ঘটে তখন ওর দিদির বন্ধু গুয়াহাটির আইআইটিতে এমটেক নিয়ে পড়াশুনো করছে। সে যখন আইআইটিতে নতুন করে ভর্তি হয় তখন তাদের জন্য হোস্টেলের ব্যবস্থা হতে বেশ কিছুটা সময় লেগেছিল। হোস্টেলে ওয়ার্ডেন বলেছিলেন এখন আপাতত হোস্টেলে কোনো ঘর খালি নেই, তবে মোটামুটি 1-2 সপ্তাহ পর ঘর খালি হবে, তখন হোস্টেলে তোমাদের থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। ওরা ছিল মোট 9 জন। সেই সময় ওরা নিজেদের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং ভাড়া করে থাকতে শুরু করে। সেখানে মোট 5টা রুম ছিল, প্রতিটা রুমে 2 জন করে থাকার ব্যবস্থা। যেহেতু ওরা 9 জন ছিল, সুতরাং একটা রুমে একটা জায়গায় তখন খালি ছিল, অর্থাৎ ওদের একজন বন্ধু ওই রুমে একাই থাকতো। কিছুদিন পরে ওরা জানতে পারে ওই রুমের একটা ঘর বুক হয়ে গেছে, একটা নতুন ছেলে এসেছে রুমটাতে। সুতরাং সেই সময় ওই বিল্ডিংয়ে আর কোনো ঘর খালি নেই। এর কয়েকদিন পর থেকেই ওদের সেই বন্ধুটার খুব অদ্ভুত ধরনের কিছু অভিজ্ঞতা হতে শুরু হয়। তখন সে বাকিদের বলতো যে এই ছেলেটা খুব অদ্ভুত, এই ছেলেটাকে দেখলেই আমার কেমন যেন লাগে, ভয় ভয় লাগে, ওর আচরণও ভীষণ অদ্ভুত। বন্ধুদের মধ্যে কেউ তার কথা বিশ্বাস করতো না, সবাই হেসে উড়িয়ে দিত আর বলতো, আরে ছাড় না, ও ওর মতো আছে, তুই তোর মতো থাক না। তোর যদি ওকে খুব একটা ভালো না লাগে কথা বলিস না, তাহলেই তো ঝামেলা মিটে যায়। শুধু তাই না, বরং যত দিন লাগলো ততদিন যেন নতুন ছেলেটা আরও বেশি রহস্যজনক হয়ে উঠতে লাগলো।
ওদের বন্ধুটা যদি ওকে কোনো কিছু জিজ্ঞাসা করতো তাহলে নাকি ওকে উত্তর দিত না, হু হাঁ করে কাটিয়ে দিত, কোথাও বেরোতো না। সন্ধ্যাবেলায় খাতায় কিছু একটা লেখালেখি করতো আর শুয়ে পড়তো। শুধু তাই না, ছেলেটা এখনো পর্যন্ত কোনো ক্লাস করেনি। 4-5 দিন হয়ে গেছে এসেছে, কোনো ক্লাসে তাকে দেখা যায়নি। তাহলে ও এলো কেন? ঘুম থেকে উঠে সেই ছেলেটাকে রুমে দেখতে পেত না। ভীষণ অদ্ভুত ছিল ওর চালচলন। এইসব নানান প্রশ্ন ওদের বন্ধুদের মাথায় ঘোরাফেরা করত। একদিন রাতে ওদের বন্ধুটা রুমে বসে পড়াশুনো করছে। সে ছেলেটা তখন ফোনে কিছু একটা করছিল। পড়া শেষ করে উঠে ভাবলো এবার ঘুমিয়ে পড়া যাক, অনেক রাত হয়েছে। শুয়ে পড়ার পর ওর মনে পড়লো যে রুমের আলোটা নেভানো হয়নি। তখনও সেই ছেলেটাকে বলল, ভাই আলোটা অফ করে দে তো। ছেলেটা কোনো কথা শুনলো না। কিছুক্ষণ পর ও আরও একবার বলল, আরে ভাই আলোটা অফ করে দে না রে। ছেলেটা তখনও নিজের জায়গাতেই রয়েছে। তখন বেশ রাগ করেই বলল, ধুর কি ছেলে একটা, কথা বললে কথা শোনে না। ও যে পাশে মুখ করে শুয়েছিল আলোর সুইচটা ছিল ঠিক সেই দিকেই, আর ওই নতুন ছেলেটা শুয়েছিল ওর ঠিক পাশেই। হঠাৎ দেখতে পেল একটা হাত ওর পেছন দিকে এসে নিঃশব্দে সুইচ অফ করে দিল। ও তখন ভাবলো ছেলেটাকে তাহলে উঠে গেল আলো নেভানোর জন্য। কয়েক সেকেন্ড পর ও পাশ ফিরে তাকাতেই দেখলো নতুন ছেলেটা নিজের জায়গায় শুয়ে আছে, কোনো নড়নচড়ন নেই। ও ভাবলো আমি কি তাহলে ভুল দেখলাম ঘুমের ঘোরে? ছেলেটা চমকে উঠল। নতুন ছেলেটা যদি ওর নিজের জায়গাতেই থাকে তাহলে ওর হাত এদিকে দেওয়াল পর্যন্ত পৌঁছলো কিভাবে? রুমে তো ওরা দুজন ছাড়া আর কেউ নেই, কিভাবে সম্ভব? সারা রাত ঘুমোতে পারল না। যখন ছেলেটার দিকে মুখ ঘুরিয়ে তাকাতো দেখতো ছেলেটা ঘুমোয়নি। ছেলেটার চোখে কোনো পলক পড়ে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সারাটা রাত এভাবে কেটে গেল। পরের দিন ভোরের আলো ফোটা মাত্রই রুম ছেড়ে বেরিয়ে বাকি বন্ধুদের আগের রাতের ঘটনা বলে। ঘটনা শুনে কেউ পুরোপুরি বিশ্বাস করলো না। কিছুজন অল্প বিশ্বাস করলো, কিছুজন বলল তুই নেশাটা ভালোই করেছিস। বন্ধু বলে, আরে না ভাই, স্পষ্ট দেখলাম দেওয়াল থেকে এই দেওয়ালের দিকে একটা হাত এসে আলোটা নিভিয়ে দিল, আমি নিজেও বুঝতে পারছি না। তবে ওদের মধ্যে একটা ছেলে এমন ছিল যে সমস্যার কথা বুঝতো, তাই সে তখন ওকে বলল, আচ্ছা ঠিক আছে, বেশ কয়েকদিন ধরেই দেখছি তুই ওই ছেলেটাকে নিয়ে একটু ভয়ে আছিস, চল আমরা বিল্ডিংয়ের মালিকের সাথে কথা বলি। তোর যখন ওই ছেলেটার সাথে থাকতে পোষাচ্ছে না বা প্রবলেম হচ্ছে, তুই তখন অদ্ভুত কিছু জিনিস লক্ষ্যও করছিলিস, তখন তোকে অন্য কোনো রুমে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আর না হলে ওই নতুন ছেলেটাকে অন্য কারোর সাথে দেওয়ার ব্যবস্থা করছি, যার সাথেও থাকতে পারবে। এই শুনে ওদের বন্ধুটাও রাজি হয়ে গেল এবং বলল, হ্যাঁ চল। আমরা ওই ছেলেটার সাথে একদম থাকতে ভাল লাগছে না, ভীষণ অদ্ভুত একটা ছেলে, আমি ওর সাথে আর থাকবো না। ওরা দুজনে তখন মালিকের কাছে গেল এবং সব কথা তাকে খুলে বলা হলো। সব শুনে মালিক বলল, তুমি যে রুমটায় আছো সেখানে তো একটা জায়গা এখনো খালি আছে, কারণ তোমরা 9 জন এসেছিলে, 5টা রুম ছিল, এই রুমে তুমি একাই রয়েছো, আমি তো আর কাউকে ওই খালি জায়গাটা দিইনি, ওটা তো এখনো খালি আছে, তোমরা কার কথা বলছো? এই কথা শুনে ওরা মারাত্মক চমকে উঠল। ওর বন্ধুটা তখন বলল, এটা কি করে হতে পারে? গত 4-5 দিন ধরে ছেলেটা আমার সঙ্গে আছে, আর আপনি বলছেন এই রুমে এখন একটা জায়গা খালি? মালিক তখন বাকি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে, আচ্ছা তোমরা কি কখনো ছেলেটাকে দেখেছো? ও কে, কিরকম দেখতে, কিছু জানো? তখন ওরা বলে, আমি তো কখনো কিছু দেখিনি, আমার বন্ধু বলে ছেলেটা নাকি খুব অদ্ভুত, ওনাকে সকাল হওয়ার আগেই রুম থেকে বেরিয়ে যায়, সকালে ঘুম থেকে উঠেই ছেলেটাকে নাকি দেখতে পাওয়া যায় না, সন্ধে হলে ছেলেটা ফিরে আসে, তারপর কিছু একটা লেখালেখি করে শুয়ে পড়ে। মালিক এসব কথা শুনে অবাক হলো। সে বলল, কিন্তু এখানে তো বিনা ডকুমেন্টেশনে কেউ আসতে পারবে না,
তবে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি তাহলে রুমটা বরং ছেড়ে দাও। ওই রুমে এর আগেও একটা অনেক ঘটনা ঘটে গেছে। এই শুনে তখন ওরা বলে, কি এমন ঘটনা, কি আছে ওখানে? মালিক তখন বলেন, বহু বছর আগে একটা ছেলে রহস্যজনকভাবে মারা যায়। তারপর থেকে অনেকে অনেক কিছু অভিজ্ঞতা করেছে। এই শুনে ও বলে, তাহলে আপনি যখন জানেন রুমটা আমাকে দিলেন কেন? মালিক তখন বলে, আসলে আমরাও বহু বছর এখানে আছি, আমরা কখনো কোনো কিচ্ছু অভিজ্ঞতা করিনি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা অন্য ঘরের বন্দোবস্ত করে দিচ্ছি। এরপর মালিক ওকে অন্য একটা ঘরের বন্দোবস্ত করে দিলেন এবং তখনই রুম থেকে বেরিয়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায় এবং রুমটা সম্পূর্ণ তালাবন্ধ করে দেওয়া হয়। এখানেই ঘটনাটি শেষ হয়। ঘটনা যখন আমি শুনেছিলাম প্রচণ্ড ভয় লেগেছিল। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অপেক্ষায় থাকলাম। আজ তবে আসি, আবার ফিরে আসবো অন্য কোনো ঘটনার সঙ্গে। আমার নিজের সঙ্গে ঘটা অনেক ঘটনা আছে, সেগুলো যেহেতু আমি অন্য চ্যানেলে শেয়ার করেছি তাই আমি তোমাকে শেয়ার করার সাহস করে উঠতে পারিনি। তবে যদি তুমিও তোমার শ্রোতারা শুনতে আগ্রহী থাকো অবশ্যই শেয়ার করব। না, যেটা আপনি অন্য চ্যানেলে একদম শেয়ার করে ফেলেছেন এবং তারাও শুনিয়ে ফেলেছে সেগুলো আর এখানে শোনাবেন না। তাতে আমার শ্রোতা বন্ধুদের মধ্যেও একটা অবিশ্বাসের মনে একটা তৈরি হয় যে অন্য চ্যানেলের ঘটনা কেন শোনানো হচ্ছে। তো আপনি যে ঘটনা কোনোদিন কোথাও পাঠাননি সেটাই একমাত্র পাঠাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ঘটনা পাঠিয়েছেন দেবযানী মল্লিক। লিখছেন, হ্যালো দিদি ভাই, আমি দেবযানী, উত্তর 24 পরগনার হাবড়া থেকে বলছি। কিছুদিন আগে আমার সাথে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, কেউ বিশ্বাস করবে না। তবে বিশ্বাস অবিশ্বাস আমি আমার শ্রোতা বন্ধুদের ওপর ছেড়ে দিলাম। এটুকু বলতে পারি যে বিশ্বাস করি এটা সত্য ঘটনা, নিজের সাথে ঘটেছে। দেখো দিদি, সত্যি বলতে আমি এমন একজন মানুষ, ঈশ্বরকে অতটাও বিশ্বাস করতাম না। একদিন এমন হলো, মানতে বাধ্য হলাম। আমি ছিলাম পিওর সায়েন্সের স্টুডেন্ট, বর্তমানে বিএসসি নার্সিং করছি, 3rd ইয়ার। হোস্টেলে থাকি, মাঝে মধ্যে বাড়ি আসি। আমাদের বাড়িতে একটি ছোট গোপাল আছে, আবার একটি মাঝারি সাইজের আছে, একটি ছোট গোপাল আছে, 2টি গোপাল আছে। আমার বোন আমাকে ঠাকুর সম্পর্কে অনেক কথা বলতো, আমি সেগুলো বিশ্বাস করতাম না। আমি বলতাম, ধুর, ওসব আবার হয় নাকি। যাই হোক, তো একদিন আমি যখন বাড়ি এলাম সেদিন রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। হঠাৎ মাঝরাতে স্বপ্ন, নীল রঙের একটি চেহারা, তার হাতে শঙ্খ চক্র গদা আবদ্ধ, আর পেছনে কি যেন একটা চকচক করছে, আলো বেরোচ্ছে তার পেছন থেকে। আর সেই মূর্তি আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। কি সুন্দর তার চেহারা, সেই নীল রং যেমন ভগবান বিষ্ণুর মতন, যেমন আমরা গল্পেতে বা টিভিতে দেখি। আমি তার মুখ দেখতে পাইনি। হঠাৎ করে ঘুম ভাঙে। ঘুম ভেঙে যাওয়ার পর ভীষণ ভয় করে। কেন ভয় করে জানি না। মাকে ডেকে বললাম, মা, আমার খুব ভয় করছে, আমি এমন একটা স্বপ্ন দেখলাম না। মা বলল, ঠাকুর তোকে স্বপ্নে দেখা দিয়েছেন। আমি কিছু না বলে চোখে ঘুম না থাকা সত্ত্বেও ঘুমিয়ে পড়লাম। আর কিছুক্ষণ পর যখন গভীর ঘুম এলো, আবার স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সেই মাঝারি গোপালটা আছে আমাদের সাথে। আমার আবার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল, ধর্মড়ি উঠে পড়েছি। ভয়ে আগের বারের থেকে দ্বিগুণ ভয় পাচ্ছি, জানি না কেন এত ভয় পাচ্ছি। এরপর আমার বোন আমাদের বাড়িতে 3টে গোপালকেই সিংহাসন থেকে আনলো আমাদের ঘরে, আর আমি কেন জানি না বড় গোপালটাকে কোলে নিয়ে একটু আদর করলাম। তখন আমার মনে হচ্ছিল যে তুমি কি সত্যি এসেছিলে। তারপর সেই 3টি গোপালকে বোন আমার আর ওর মাঝখানে নিয়ে ঘুম পাড়িয়ে দিল। ঘুমিয়ে পড়লাম ভয় ভয়। আবার কিছুক্ষণ পর আমি স্বপ্ন দেখি। এবার দেখি গোপালটাকে কোলে নিয়ে আদর করছিলাম, মানে আমাদের সেই বড় গোপালটি, সে আমার স্বপ্নের মধ্যে খিলখিল করে হাসছে। এবার আমি আর থাকতে পারলাম না। মাকে বললাম, মা, লাইট জ্বালাও। মা বললে, কিরে, আবার কি হলো, এত ভয় পাচ্ছিস কেন? মাকে সব বললাম। মা বলল, তোর খুব ভাগ্য ভালো, গোপাল স্বয়ং তোকে দর্শন দিয়েছেন। ঘুমিয়ে পড়, চিন্তা করিস না, কিচ্ছু হবে না। ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে প্রায় 8টা নাগাদ আমার একটা গভীর শব্দে ঘুম ভাঙে। দিদিকেও বিশ্বাস করবে কিনা জানি না, ভাবলে গায়ে কাঁটা দেয়। আমার বাড়ির ডাকনাম ছিল সোনা।
স্পষ্ট শুনলাম আমাকে একটা বাচ্চা গলায় ডেকে উঠল, সোনা, এই সোনা ওঠ। আমি উঠে পড়ি। এত তাড়াতাড়ি কে ডাকলো আমাকে? কোনো বাচ্চা তো এখানে নেই। তখন দেখি গোপালের মুখটা। বিশ্বাস করো দিদিভাই, গোপালকে জড়িয়ে কেঁদে ফেলেছিলাম। যে মানুষ সায়েন্স দিয়ে সব কিছু ভাবতো, আজ গোপালকে জড়িয়ে বলছি, তুমি আমাকে এত ভালোবাসো। তারপর মাও এই ঘটনা শুনে খুব খুশি হলো। এরপর আমার বোন আমাকে বলেছে, দেখলি তো দিদি, তোকে বলতাম না গোপাল আমাকে ডাকে, তখন তুই বলতিস ওসব কিচ্ছু হয় না। কিন্তু এবার তুই বিশ্বাস করবি তো? আর ভাবতিস, তা না হলে তোর সাথে কি করে হলো? তুই নিশ্চয়ই এগুলোকে নিয়ে ভাবতিস। আমি কি করব, কি বলবো বুঝতে পারছিলাম না। বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি। শুধু মনে মনে ভাবছিলাম, ঈশ্বরকে বিশ্বাস না করে কত ভুল করেছি। বিশ্বাস করো দিদি, আমার ওই দিন খুব নিজেকে অপরাধী মনে হয়েছিল। সেই দিনের ঘটনার পর থেকে আমি এত ঈশ্বর ভক্ত হয়ে যাই যে কি বলবো। আর শুধু সবাইকে এটুকু বলবো যে ঈশ্বর মানুষের কল্পনা, কিন্তু আমার মনে হয় সেটা না। সব কিছুর বাইরে আলাদা শক্তি আছে, আমরা খালি চোখে দেখতে পাই না। আর কিছু বলার নেই দিদি, অলৌকিক জনের ফ্যামিলি অনেক বড় হোক। চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন সুকান্ত মিত্র, লিখেছেন, সেকেন্ড ইনসিডেন্ট ওয়াজ দ্য বেস্ট, নেভার হার্ড স্টোরি লাইক দিস বিফোর, থ্যাংকস। মিঠুন পাল, ভেরি নাইস দিদি, টেক কেয়ার। টিনা শর্মা লিখেছেন, সোহেল ইজ ভেরি নাইস, বেস্ট স্টোরি টেলার, থ্যাংক ইউ সো মাচ। এছাড়াও যারা যারা কমেন্ট করেছেন, কালীর বেটা, ব্যানার্জি ব্লগ, অমিত ভট্টাচার্য, সুশান্ত রঞ্জন, শিবাশিস সেন, গীতা গোস্বামী, অপূর্ব মণ্ডল, তথাগত এবং আরও অনেকে, আপনাদের সকলকে ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকবেন।